24 ঘন্টা 5 খবর নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আজ আবারও গতকাল কামারহাটি, আজকে ট্যাংরা, হেলে পড়ল বহুতল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনও বহুতল তৈরি হয়নি, তৈরি হচ্ছিল, তার আগেই ভেঙে পড়ল বহুতল এবং বিপজ্জনকভাবে পাশের বাড়ির সঙ্গে প্রায় হেলে রয়েছে বহুতল এবং যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। আর এখানেই একগুচ্ছ প্রশ্ন উঠছে, যেখানে পরপর একই রকম ঘটনা এবং বাঘাযতীনে ঘটনা দেখেছি আমরা পরপর। কামারহাটিতে গতকালই ঘটনা ঘটেছে, এরপর আমরা দেখলাম ট্যাংরার এই ঘটনা, যেখানে হেলে পড়ছে বহুতল। শহর এবং শহরতলিতে একের পর এক বিপদের বাড়ির ছবি সামনে আসছে। হেলে পড়ছে বহুতল, হেলে পড়বে আরও, তাই নিয়ে আশঙ্কা নতুন করে। এটাই কি বিপদের শুরু? এই প্রশ্ন তুলছেন অনেকে। আর সব দায় কি শুধু প্রমোটারদের? এই নিয়ে আলোচনা করবো আজকে 5 খবর। এ নিয়ে আজকে আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা থাকবেন তাদের সঙ্গে একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির আলী হোসেন রয়েছেন, আমাদের সঙ্গে সিপিএমের ফয়াজ আহমেদ খান রয়েছেন এবং তৃণমূল সমর্থক ভাস্কর সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর সেনা, প্রাক্তন ডিজি বিল্ডিং বিভাগ, কলকাতা কর্পোরেশন। তার কাছ থেকেও বেশ কিছু তথ্য আমরা নেব। তবে বাঘাযতীনের পর ট্যাংরা, যে ঘটনা বলছিলাম, কলকাতায় ফের হেলে পড়লো বাড়ি। এবার ক্রিস্টোফার রোডে হেলে পড়লো নির্মীয়মান বহুতল। প্রমোটারের এখনো খোঁজ নেই, দায় কার? আতঙ্কের মধ্যেই শুরু চর্চা। বাঘাযতীনের রেশ এখনো কাটেনি, থামেনি তরজাও। এর মধ্যে শহর কলকাতায় ফের হেলে পড়ল বাড়ি। এবার ট্যাংরায় হেলে পড়ল নির্মীয়মান বহুতল। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের ট্যাংরা ক্রিস্টোফার রোড এলাকার একটি নির্মীয়মান বহুতল হেলে পড়েছে পাশের একটি বাড়ির উপর। বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই রীতিমতন হইচই পড়ে গিয়েছে। অবস্থা দেখো, বাঘাযতীনের ঘটনা সদ্য ঘটেছে এবং তারপর একদম এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ডায়াগোনালি, সেখান থেকে দুটো বাড়ির ছাদ পরস্পরের মাথা ছুঁয়ে ফেলেছে। টপ ফ্লোর কার্যত পরস্পরকে ছুঁয়ে ফেলেছে। তারপরের যে নিচের ফ্লোর, থার্ড ফ্লোর, সেই থার্ড ফ্লোরের কার্নিশ পরস্পরের সঙ্গে মার্চ করে যাচ্ছে এবং এখনো পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর, সেখানে সামান্য একটা ব্যবধান, বড়জোর এক মানুষ ব্যবধান। তারপর যত এই বাড়ির ওপর দিকে ক্যামেরা যাচ্ছে তত সেই ব্যবধান কমতে কমতে ছাদে একবারে শূন্যে, 0 পয়েন্টে এসে ঠেকে গেছে এই দুটি বাড়ি। নির্মীয়মান বাড়িটির শ্রমিকেরা অক্ষত রয়েছেন, তবে আতঙ্ক ছড়িয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে। আজ সাপোজ যদি কারোর বাড়ি ভেঙে যায়, এইখানেই দেখতে পাবেন এত টালির বাড়ি, যদি কারোর বাড়িতে একটা ছোট্ট ইটও পড়ে, প্রচুর ছোট ছোট বাচ্চা আছে, প্রচুর মানুষের ভবিষ্যৎ আছে। প্রত্যেকের মা বাবা খেটে তাদের বাচ্চাদেরকে বড় করার জন্য আশায় থাকে, আর তাদের বাচ্চার যদি কিছু হয়। স্থানীয়দের অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করেই গজে উঠেছে বহুতলটি। যে সংকীর্ণ গলির মধ্যে দাঁড়িয়ে রয়েছি তা আসলে দুটি বহুতলের মধ্যবর্তী রাস্তা। দেখেই বোঝা যাচ্ছে প্রথম বেআইনি কাজটা হয়ে গেছে এখানেই, কারণ দুটি বহুতল যাদের দুজনেরই উচ্চতা G+4, সেগুলি তৈরির সময় একটা ন্যূনতম দূরত্ব বজায় রাখতে, এখানে সেই বালাই নেই। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহা। দাবি করেন এলাকায় ভুইফোর প্রমোটারদের দাপাদাপি ঠেকাতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার কোনো এখতিয়ার তার নেই। কাউন্সিলরের কিছু করার থাকে, মানে ধরুন নির্মীয়মান বাড়ি, আপনি সেটাকে অবজার্ভ করলেন, বিপদ, আপনি কি নিজে ইন্টারভেন করতে পারেন? ডু ইউ হ্যাভ দ্য পাওয়ার? নো, আই ডু নট হ্যাভ দি পাওয়ার বাই দি ল অফ কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980। আমরা বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাতে হয়, সেটাই আমরা করেছি এবং বিল্ডিং ডিপার্টমেন্ট যা ব্যবস্থা নেওয়া তারা গ্রহণ করে। বাড়ির মালিকের সঙ্গে প্রমোটারের চুক্তি হয়ে গেল, প্রমোটার সেই বাড়ির লাগোয়া ফাঁকা জমিতে তরতর করে একটা বাড়ি হাঁকিয়ে ফেললো। এটার ব্যাপারে ডাইরেক্টলি আপনি হস্তক্ষেপ করতে পারেন না? না, পারি না, এই জন্যেই পারি না যে ধরুন কোথাও আমাদের মনেও হলো যে একটা বিল্ডিং হচ্ছে, সেইটা অনুমোদন নেওয়া আছে কি নেই। আমরা যদি লোক পাঠাই তখন তারা অভিযোগ করবে কর্পোরেট কাউন্সিলরের লোক এসে দাদাগিরি করছে, তারা কাজে বাধা দিচ্ছে। তো এই সিচুয়েশনে কে পড়তে চাইবে? যদিও ঘটনাস্থলে গিয়ে বহুতল বিপর্যয়ের দায় স্থানীয় পুলিশ প্রশাসনের ঘাড়ে চাপালেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। কাউন্সিলর তো বলছেন যে হঠাৎ করে যদি কোনো বাড়ি ডাইরেক্টলি বাড়ির ল্যান্ডলর্ড প্রমোটারের সঙ্গে চুক্তি করে তৈরি করতে শুরু করেন, তাহলে পুরসভা ওরকমভাবে তৈরি করা যায় না, ওইরকমভাবে তৈরি করাটা যায় না, বললে তো হবে না। এখানে থানাকে বন্দোবস্ত করা হয়েছে, আরও অনেককে বন্দোবস্ত করা হয়েছে, তার জমিতে দাঁড়িয়ে তাকে বললে তার লজ্জা লাগবে, কিন্তু এটাই ঘটনা।
গত বছর গার্ডেন রিচে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি নির্মীয়মান বহুতল। এই বছর 14ই জানুয়ারি বাঘা যতীনে হেলে পড়ে একটি বাড়ি। অন্যদিকে মঙ্গলবারই কামারহাটিতে আচমকা হেলে পড়ে একটি 3তলা বিল্ডিং। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় একের পর এক বহুতল বিপর্যয়ের জেরে জোরালো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। আতঙ্ক উদ্বেগ বাড়ছে হেলে পড়া বাড়িগুলির আশেপাশের বাসিন্দাদের। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে আয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। গতকালই আমরা কামারহাটির ঘটনা দেখেছি এবং বাঘাযতীনের রেশ কিন্তু এখনো কাটেনি। কিরকম আমি দেখাবো, আমি সরাসরি কলকাতা পুরসভায় চলে যাব, কারণ রনয় রয়েছেন সেখানে। 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়, তার গ্রেফতারির দাবিতে এদিনকে বামেরা সেখানে বিক্ষোভও দেখিয়েছে। কি দাবি উঠছে, কেন গ্রেফতারির দাবি, একটু রনয়ের কাছ থেকে জানি সরাসরি। রনয়, সব্যসাচী, তুমি জানো যে গত 14ই জানুয়ারি বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনি, সেখানে একটা ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়ে। এরপর সেখানকার কাউন্সিলর অর্থাৎ 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ তোলেন এবং তাকে পদত্যাগ করতে হবে। এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো, অর্থাৎ কলকাতা পুরসভার যে মেয়রের ঘরের সামনে সেখানে বিক্ষোভ দেখান বাম কাউন্সিলর এবং প্রাক্তন বাম কাউন্সিলররা। তারা প্রতিবাদ জানান, তারা দাবি তোলেন, অর্থাৎ সেখানকার যিনি কাউন্সিলর তাকে পদত্যাগ করতে হবে। তার পদত্যাগের দাবিতে তারা মেয়রের ঘরে যান, মেয়রকে তারা চিঠি দেন, অর্থাৎ তারা মেয়রকে বলেন, ডেপুটেশন দেন যে এই কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কিছুক্ষণ আগেই কিন্তু বাম কাউন্সিলররা মেয়রের ঘর থেকে বেরিয়েছেন। মেয়রের বেরোনোর কথা এই মুহূর্তে ছবিটাও তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ কলকাতা পুরসভার যে সদর দপ্তর, সেখানে কিন্তু বিরোধী কাউন্সিলররা কিন্তু রীতিমতো ক্ষিপ্ত এবং তারা প্রশ্ন তুলেছেন যে বিভিন্ন জায়গায় বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, কলকাতা পুরসভা কি করছে, কলকাতা পুরসভার কি কোনো নজরদারি নেই? একের পর এক বেআইনি বাড়ি এবং একের পর এক বাড়ি ভেঙে পড়ছে বা হেলে পড়ছে, সেই দায় কে নেবে? স্থানীয় কাউন্সিলর, তার দায়িত্বই বা কি? এই বিষয়ে কিন্তু সরব হয়েছেন বাম কাউন্সিলর। একদমই, অনেক ধন্যবাদ রনয়। আমি এই জায়গা থেকে একটু দীপঙ্কর বাবুর কাছে সরাসরি চলে যাব। দীপঙ্কর বাবু, ইনিশিয়ালি দায় কার? মেনে বাড়ি ঠিকঠাক হচ্ছে কিনা বিভিন্ন এলাকায় সেটা দেখার। দ্বিতীয় দায় হচ্ছে যে প্রমোটার করছে সে তো আইন মেনে করবে, সে একজন নাগরিক, যেমন তার আইন মেনে বাড়ি করার কথা। সে যেটা করছে না তার জন্যে সে তো দায়ী থাকবেই। আর একটা দায় আছে, যেটা হচ্ছে যে এই বাড়ি, বিভিন্ন বেআইনি বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মানুষের যে বাসস্থানের যে অসুবিধে, সেই অসুবিধার সুযোগ নিয়ে কিছু প্রমোটার এই ব্যবস্থা সুযোগ নিচ্ছে এবং সেইখানে মানুষ সেখানে সস্তায় বাড়ি কেনার চেষ্টা করছে। তার ফলে সেই কেনার জন্য তাদেরও একটা দায় আছে, সেই দায় তো অস্বীকার করা যাবে না। সামগ্রিকভাবে এরা সবাই দায়ী এবং এটার থেকে বেরিয়ে আসার জন্য কলকাতা পৌর সংস্থাকে আইন মানার জন্য মানুষকে বাধ্য করতে ব্যবস্থা নিতে হবে। টেকনিক্যালি দীপঙ্কর বাবু, একজন কাউন্সিলরের এক্ষেত্রে কোনো ভূমিকা থাকে কি আলাদা করে? কাউন্সিলরের ভূমিকা তো পরোক্ষভাবে থাকে, সরাসরি কিন্তু ভূমিকা নেই, কিন্তু পরোক্ষভাবে যেহেতু কলকাতা পৌর সংস্থা কাউন্সিলর সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা মিলে চালান, সুতরাং তাদের তো নিশ্চয়ই কিছু দায় নিতেই হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এত বেপরোয়া হয়ে উঠেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আনস্ক্রুপুলাস প্রমোটাররা, এটার জন্যে শুধুমাত্র কিছু আইনের বই, কিছু লোক, কিছু আলোচনা দিয়ে হবে না। এই বেপরোয়া হয়ে উঠলো কেন, এটার জন্য প্রশাসনকে কিন্তু অনেক গভীরে গিয়ে দেখতে হবে, তা না হলে কিন্তু অত্যন্ত বিপদ হবে। আমি যেখানে বসে আছি আমার ঠিক জানলার পাশে, আমি সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে থাকি, আমার জানলার গা ঘেঁষে 8 তলা বাড়ি হচ্ছে। মিউনিসিপ্যালিটি চিঠি দিয়ে বলেছে 4 তলা বাড়ি অনুমোদন দিয়েছে। যখন আমরা অভিযোগ জানালাম তখন বললো আরো আগে আমরা ওটা 7 তলা বাড়ি অনুমোদন দিয়ে দিয়েছি। এই হচ্ছে পরিস্থিতি। এইটা যদি হয়, যে রাস্তায় 4 তলা বাড়ি হওয়ার কথা নয়, সেই বাড়িতে 7 তলা ছেড়ে 8 তলা বাড়ি হচ্ছে। কোথা থেকে এই শক্তি পাচ্ছে? এটা আপনারা বুঝতে পারবেন যে কোথাও একটা বেপরোয়া হয়ে উঠেছে। উনি তো বললেন, আপনি জিজ্ঞাসা করলেন, একটা বাড়ি তৈরির সময় সয়েল টেস্টিং হয়, সেই বাড়ির কি মেটেরিয়াল ইউজ করছে, তার ইঞ্জিনিয়ারিং, তার যারা আর্কিটেক্ট আছেন, এই সবটা মিলিয়ে একটা বাড়ি তৈরি হচ্ছে। বাড়ি তৈরির ক্ষেত্রে
পৌরসভা প্ল্যান পাস করছে এবং তার নজরদারি থাকতে পারে, এখানে কাউন্সিলরের ভূমিকা কোনো থাকতে পারে না। কেন প্রশ্ন উঠছে ভাস্কর দা, এই যে সুশান্ত বাবুর উপরে হামলা যখন হলো তারপর তো অনেক রকম চর্চায় অনেক কিছু এলো এবং পরপর লক্ষ্য করে দেখুন দলের তরফেই কাউন্সিলরদের নিয়ে অনেকটা অস্বস্তির মুখে পড়তে হয়েছিল দলকে, এবং এই যে প্রমোটার, জমি দখল, বাড়ি, বিল্ডিং, এই ধরনের একাধিক অভিযোগ, একাধিক চর্চা, সেইখানে গিয়ে আজকে যখন কাউন্সিলরদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে তখন কাউন্সিলরদের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন কোনো দল থেকে। আপনি দেখুন এখানে দেখালেন আপনি যে বামপন্থী কাউন্সিলররা তারা বিক্ষোভ করছেন, তাহলে প্রদীপ কুন্দুলিয়ার বাড়ি যখন ভেঙে পড়েছিল তখন কি কাউন্সিলর রেসপন্সিবল ছিলেন? আরও কলকাতা শহরে বাড়ি ভেঙে পড়েছে অনেক, এবং বাড়ি ভেঙে পড়ার উনি যিনি আছেন ডিজি বিল্ডিং ছিলেন তিনি বলতে পারবেন যে বাড়ি ভেঙে পড়ার কারণ কি কাউন্সিলর? যদি এটার উত্তর হ্যাঁ, যাহা যাহা বাড়ি ভাঙিয়া পড়িবে তাহার জন্য দায়বদ্ধতা থাকিবে কাউন্সিলরের, এরকম তো বিষয়টা নয়। তাহলে সয়েল টেস্টিং রিপোর্টে পড়ে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় বাড়ি তৈরি হচ্ছে সয়েল টেস্টিং রিপোর্টের পরেও, এবং কলকাতার যে অঞ্চলটার কথা বলা হচ্ছে সেখানে একটা সময় জলাভূমি ছিল, কলকাতার জলাভূমি ছিল এবং সেগুলো বুঝিয়ে করা হয়েছে, তারপরে প্লেন হয়ে গেছে। আমরা যে বিধাননগরে থাকি, বিধাননগরের নিচেও তো বালি আছে। সুতরাং এখানে যে বাড়ি ভাঙার ক্ষেত্রে রাজনৈতিকভাবে কাউন্সিলরকে দায়ী করা হচ্ছে, এটা ঠিক কথা। তাহলে কোন জায়গা থেকে? এবং এখানে যে নজরদারি, আমি বলছি পৌরসভার নজরদারি, পৌরসভার কাছে আপনি যা প্ল্যান পাস করলেন, সবকিছু করলেন, কি মেটেরিয়াল ইউজ করলেন, আপনার এই যে স্ট্রাকচারাল ড্রয়িংয়ে, আপনি আরো ভালো জানবেন স্ট্রাকচারাল ড্রয়িংয়ে কোনো প্রবলেম হলো কিনা, যে পরিমাণ রড ব্যবহার করার কথা আপনার 16 mm রডের জায়গায় যদি আপনি 10 mm রড ব্যবহার করেন, সেটা কি কাউন্সিলর দেখবে? আচ্ছা, তাহলে কোন জায়গা থেকে বামেরা ফয়াজ দা, কোন জায়গা থেকে 99 ওয়ার্ডের কাউন্সিলরের গ্রেফতারের দাবি করা হচ্ছে? আসলে গোটা কলকাতা পুরসভা কেন গোটা রাজ্যটাই চলছে একটা বেআইনিভাবে। বুথ দখল করে যদি কাউন্সিলর হবেন, এমএলএ হবেন, এমপি হবেন, তাহলে মানুষের তো আর পরিষেবা না। কারণ হচ্ছে নির্বাচনে জয়ী হতে গেলে প্রচুর টাকা তাদের ঢালতে হয়, এখন এই টাকাটা ঢাললে তাদের আবার টাকা তুলতে হয়। রাজনীতিটাকে যারা ব্যবসা মনে করেন, মানুষের জীবন নিয়ে ছিনিবিনি তারা খেলেন। আজকে গোটা রাজ্য জুড়ে একই অবস্থা হচ্ছে। কলকাতা পুরসভার এলাকাগুলোর মধ্যে একের পর এক বিল্ডিং ধসে পড়ছে। মানুষ যারা কিনছেন, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের টাকা নষ্ট হচ্ছে এবং পকেটে স্কোয়ার ফুট করে টাকা যাচ্ছে। পুরসভা থেকে নিয়ে, কাউন্সিলর থেকে নিয়ে, পুলিশ সবাই মিলে জুলে হচ্ছে বেআইনি বাড়ি নির্মাণ। কিন্তু ফয়াজ দা, আপনাদের আমলেও তো এরকম অভিযোগ উঠেছিল যে বাঘাযতীন যাদবপুরের বিস্তীর্ণ কলোনি, পুকুর বুঝিয়ে বাড়ি, একদম আপনাদের আমলে উঠেছিল অভিযোগ। শিবালিক অ্যাপার্টমেন্ট ভেঙে পড়েনি? আমি আবার বলছি, এই ব্যবস্থার মধ্যে আমাদের আমলে একদম হয়নি, এটা আমি কখনো বলছি না, কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঢালাওভাবে। যেভাবে কাউন্সিলররা স্কোয়ার ফুট করে মেপে মেপে টাকা নিচ্ছেন এবং সেই টাকা সব জায়গা ভাগ বাটোয়ারা, কাউন্সিলর অস্বীকার করতে পারবেন আমার দায়িত্ব নেই, কাউন্সিলর দায়িত্ব। আসলে কাউন্সিলররা নিজেকে রাজা মনে করছেন, বাকিরা প্রজা। কাউন্সিলর হচ্ছে ওয়ার্ডের কেয়ারটেকার। ওয়ার্ডের মধ্যে যদি একটা বিল্ডিং তৈরি হয়, কাউন্সিলর অধিকার আছে বিল্ডিং ডিপার্টমেন্ট কাছ থেকে খবর নেওয়া, এই বিল্ডিংটা স্যাংশন, বিল্ডিং ভেঙে পড়লে কাউন্সিলর কি লাভবান হয়? আসলে টাকা নিয়ে মুখ বন্ধ করে দিলে এইভাবে করে বিল্ডিং, আসলে কাউন্সিলর যখন টাকা পাচ্ছে, এই যারা প্রমোটাররা যারা হচ্ছে বিল্ডিং নির্মাণ করছে, এই বিভিন্ন জায়গায় টাকা দেওয়ার পরে তাদের তো পোষাতে হবে, ফলে তারা ম্যাটেরিয়ালে কম্প্রোমাইজ করছে, তারা কনস্ট্রাকশনে কম্প্রোমাইজ করছে এবং যে নিচ্ছে তারা হচ্ছে ওখানে ভুক্তভোগী হচ্ছে। প্রথম যেটা কথা সেটা হচ্ছে ভাস্করদা অস্বীকার করতে পারবেন না যে তোলাবাজটা হচ্ছে এই বহুতল বাড়ি নির্মাণের ক্ষেত্রে তোলাবাজ এবং আপনার কমিশন বিভিন্ন জায়গায় যায়, সেটা ভাস্করবাবু ভালো করে জানেন। এই তোলাবাজ হওয়ার ফলেই বা তোলা নেওয়ার ফলেই নিম্নমানের সামগ্রী দেওয়া হয়, আর যার ফলে প্রমোটাররা এত বেশি স্বাধীনতা পায় যে তাদেরকে কেউ কেশাগ্র স্পর্শ করতে পারে না। সেই জন্য আমরা যেটা মনে করছি যে এই বহুতল যে বাড়ি নির্মাণ, অবৈধ নির্মাণ যেগুলো হচ্ছে, সেগুলো যথেষ্টভাবে দেখা উচিত সরকারের, এবং তার জন্য নিশ্চয়ই একটা কিছু ভাবা উচিত সরকারের। তা তো ভাববেন না।
আর দ্বিতীয় যেটা বিষয়, শুধু কলকাতা কেন, ট্যাংরা, বাঘাযতীন বলুন আর কামারহাটিতেই বলুন, এরকম কত হাটির অবস্থায় যে দুর্বল বাড়ি পড়ে আছে, এর ব্যবস্থা কে নেবে? এটা সরকারকে নিশ্চিত রূপে ভাবতে হবে। সরকার এর মধ্যে নেই। সরকার কার মধ্যে আছে? সরকার এর মধ্যেই আছে কোন জীর্ণ বাড়িটা ভেঙে দিয়ে নতুন করে একটা বহুতল বাড়ি নির্মাণ করা যায়, তাকে তাড়িয়ে দিয়ে। সেটা তো আমরা দেখলাম বাড়ির চতুর্পাশে এই যে এতগুলো বাড়ি দখল হয়ে গেল, বাড়ি দেবেন না, বাড়ি দখল হয়ে এটা চলতে পারে না। আপনি কি একটা বাড়ি ভেঙে পড়া কারণ হিসেবে আপনি কি মনে করতে পারেন যে শুধুমাত্র নির্মাণ সামগ্রী বা এই প্রমোটার? দেখভালের একটা অন্যতম কারণ, দেখভালটা কে করবে? কাউন্সিলর দেখাশোনা করবে। কারণ কোথাও বৈধ কাগজপত্র খুঁজে পাবেন না। কিন্তু না, আমি আসবো আমার একটা বিরতির সময় হয়ে গিয়েছে। আমি আসবো আলিদা, হওয়ার কথা 10 তলা হয়ে আমি আসবো। আমি বিরতির পর যে প্রশ্নটা নিয়ে আসবো, যদি এই পরিস্থিতি হয়ে থাকে, ঠিক আছে মানছি এখানে রাজনৈতিক কোনো কিছু নেই, কাউন্সিলর কেন দেখতে যাবেন, তার কি রড কি দিচ্ছেন নির্মাণ সামগ্রী, কাউন্সিলর পক্ষে দেখা সম্ভব না। কিন্তু একজন প্রমোটারের এই সাহসটা হয় কি করে যে তারা ওই ধরনের বিল্ডিং, ওই ধরনের মেটেরিয়াল দিয়ে এই ধরনের বাড়ি সে করে দিচ্ছে, যে বাড়ি তৈরি হচ্ছে হেলে পড়ছে, না সেই সাহসটা তারা পাচ্ছে কি করে? আমি আসবো আলোচনায়, আসবো বিরতির পর। ভাস্করদা, আজকে যদি এরকম একের পর এক প্রমোটারের বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে এবং ঠিকমতো নিয়ম না মেনে কাজ করার অভিযোগ ওঠে, এই সাহস তারা পায় কি করে? প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে, কারণ যারা কিনছেন, প্রমোটার বাড়ি তৈরি করছে, হ্যাঁ, সেই প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে। কিন্তু প্রমোটারকে আমাদের জানেন যে রেরা বলে একটা আইন আছে, তার মধ্যে থেকেই কাজ করার কথা। এবারে সে যদি আইন ভঙ্গ করে তার শাস্তি হবে। কিন্তু এই যে দেখাশুনো করার যে বিষয়টা নিয়ে বলা হচ্ছে, যে ফয়াজদাও বললেন যেগুলো বিভিন্ন ধরনের কথা, এটার সঙ্গে রাজনীতির কতটা সম্পর্ক? আপনি একটা বাড়ি তৈরি করছেন, প্রমোটার সিন্ডিকেটের সম্পর্ক নেই না। সিন্ডিকেট আমি আপনাকে বলছি আজকে একটা ভাস্করদা প্লিজ, একটা বাড়ি তৈরি করতে গেলে সিন্ডিকেট ছাড়া তো দিতে পারবে। আমি আপনাকে এখানে দাঁড়িয়ে আজকে আমি অন ক্যামেরা বলছি, আপনি যেখানকার সিন্ডিকেট নিয়ে সবথেকে অভিযোগ ছিল, নিউ টাউন অঞ্চলে কোনো সিন্ডিকেটের সমস্যা নেই। ফয়াজা বলুন যে আপনি নিউ টাউনে কোনো সিন্ডিকেটের সমস্যা নেই। আমি এটা বলে এটা জোক অফ দ্য ডে। নো, ইট ইজ নট এ জোক অফ দ্য ডে। ইউ জাস্ট ভেরিফাই। গোটা রাজ্যে সিন্ডিকেট, সিন্ডিকেটের এখানে কোনো সম্পর্ক নেই। গোটা রাজ্যে সিন্ডিকেট, এটা জোক অফ দ্য ডে হবে। আপনি বাড়ি ভেঙে পড়ার কারণ হিসেবে আপনি কাউন্সিলরকে রেসপন্সিবল করছেন। আপনি একজন কাউন্সিলর ছিলেন, আপনি রেসপন্সিবল করছেন। আপনি এই কথাটা বলুন, যদি প্রমোটার বাড়ি আমি তো তা বলছি না, আমি বলছি যে স্কয়ার ফুট রেটে কাউন্সিলর এবং আপনাদের সিন্ডিকেট যে টাকা পয়সা নিচ্ছে, তাতে যেভাবে কনস্ট্রাকশন হচ্ছে বেআইনি ভাবে পুকুর ভরাট করে, তাতে এই মানুষের অঘটন ঘটবে। ক্রিস্টোফার রোডে দায়িত্ব নেবে না, দায়িত্ব নেবে কাউন্সিলর কিসের জন্য? মানুষের পাশে দাঁড়াবে না। একটু আটকাবো ফয়াজদা, ভাস্করদা, ফিরহাদ আহমেদের বক্তব্য আছে, এই নিয়ে কিছু বলছেন কি একবার শোনাবো। দায়িত্ব নিয়েছে যিনি, তার দায়িত্ব এটা, নাহলে কর্পোরেশন তাকে জবাবদিহি করবে। কিন্তু এরকম হচ্ছে পুরসভা কি না, যেটা হেলে গেছে সেটাকে ভেঙে ফেলবার জন্য ডিমলিশন নোটিশ দেওয়া। পাশের বাড়িটাতে তো অনেকদিন আগে, পাশের বাড়িটা পুরসভা সূত্রে খবর যে অনেকদিন আগে 401 এর নোটিশও হয়েছিল বেআইনি, সেগুলো নিয়েও কিছু কি? ওটা তো হিয়ারিং হচ্ছে, হিয়ারিং হচ্ছে। না শোকজ করে। কিন্তু আপনি আগের দিন বলছিলেন যে 15 দিনের মধ্যে এটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি ইঞ্জিনিয়ারদের দোষ ছিল? তারা সেই রিপোর্টটাই দিক যে আমরা জানতাম না, বা সেই সময় ওর ওই যে যেটা 15 দিন অন্তর একটা রাস্তা দিন রোস্টার, সেই রোস্টারে আমি সেদিন ছিল না, 15 দিনের মধ্যে ওখানে রোস্টার হয়নি, সেটা বলুক। রিপোর্টটা কি পেলেন ওই বিল্ডিং এর ক্ষেত্রে? পুরসভায় তো রিপোর্ট কালকে জমা পড়েছে। হ্যাঁ, রিপোর্ট জমা পড়েছে ওই বিল্ডিং এর ক্ষেত্রে, যে ওই যেটা আমি আগেও বলেছি টেকনিক্যাল ফল্টের কারণে হয়েছে। তবে আমি আপনাকে ডিটেলসটা এখনই বলতে পারবো না, এটা কমিশনারের কাছে রিপোর্ট আছে। আমরা বিল্ডিং কমিটিতে এটা ফেলে তারপর রিপোর্টটা আমি রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কি কোনোভাবে এই ধরনের বেআইনি বাড়ি, সেটা টেকনিক্যালে যেটা বেআইনি বাড়ি, সেটা আমি যা প্রসেস করে দিয়েছি, এর আগে কোনো মেয়র করেনি, আর মানে বাড়ি হওয়ার কথা নয় যদি না আমার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ল্যাপস হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে যে
এটা রাজনৈতিক কোনো ব্যাপার না, টেকনিক্যাল ফল্ট হয়। যেরকম আমরা একটা বিল্ডিং রুলস পাঠিয়েছি নবান্নয়, ওটা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে ঠিক হবে, যেখানে আমরা ছোট বাড়িকে অফিসিয়ালি স্যাংশন দেবো। কেন বিল্ডিং গেল 1 কাঠা 1.5 কাঠা বাড়ি, সেই বাড়িতে যা ছাড় বিল্ডিং রুল অনুযায়ী সেখানে 4 ফুট 4 ফুট 6 ফুট পেছনে, তাহলে সেখানে একটা খাট পাতা ছাড়া আর কিছু হবে না। সেইগুলো যাতে 3 কাঠা অবধি অ্যাটলিস্ট যদি আমরা বাড়ির পরিমাণ অনুযায়ী তার রেশিও অনুযায়ী যদি ছাড় করে দিই, সেইভাবে আমরা বিল্ডিং রুল পাঠিয়েছি নবান্নয়, তাহলে আমাদের ইললিগাল বন্ধ করা যাবে। কারণ একটা জিনিস জানবে যে লিগালি আপনি তখনই যতই আপনি পুলিশিং করুন, যদি মানুষের যে ফেসিলিটি, গরিব মানুষ একটা বাড়ি করবে, তাকে যতক্ষণ না আপনি ফেসিলিটেট করবেন, তার সুযোগ অনুযায়ী যতক্ষণ না করবেন, সে ওটা করবে। যেদিন আপনার 4 ফুট 4 ফুট 4 ফুট থাকবে, কেউ 1 কাঠা 1.5 কাঠার মধ্যে লিগাল করতে পারবে না। আমার হাতিতেও লিফটিং করতে গিয়ে পড়ে গেল। নিয়ম তো হবে, নিয়মের ফাঁক আবার তৈরি হবে কিনা সেটা প্রশাসনের কথা, কিন্তু আমার একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আমি ফিরে আসবো এবং অবশ্যই এই জায়গা থেকে ফিরে আসবো, কারণ আমার নিজেরও ফ্ল্যাট বাড়ি, ফ্ল্যাটে আমার লোন চলছে। আমার মতো অসংখ্য মানুষ যারা লোন নিয়ে ফ্ল্যাট বাড়ি করেছেন, তাদের মধ্যে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসছে, আমার বাড়িটাও হেলে পড়বে না তো? তার কি গ্যারান্টি আছে? আজকে আমাদের মতন, আপনাদের মতন সাধারণ মানুষ যারা 25, 30, 35, 50, 60 লাখের ফ্ল্যাট কিনি, তারা এরকমও দেখেছি প্লাস্টারে আঙুল দিয়ে খোঁচালে সেই প্লাস্টার ঝরে পড়ে। এই ধরনের ফ্ল্যাট যদি হয় এবং তার নজরদারি কী আছে আমরা জানি না, আমার বিল্ডিংটাও হেলে পড়বে না তো? গোটা কলকাতার বিল্ডিংয়ের কী অবস্থা? খোঁজ করবো বিরতির পর, সঙ্গে থাকুন। আর যে খবরে চোখ রাখবো, মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা। মলয় ঘটকের আসানসোলের আপকার গার্ডেন বাড়িতে হামলার ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা। বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাসুদেবের যে অফিস ছিল তার টেবিলের কাজ ভাঙচুর। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে। বাসুদেব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি বাসুদেব, কি ঘটনা? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে পুলিশ ডিসি যেটা জানাচ্ছেন, ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, তিনি ঘটনাস্থলে এসেছেন। তিনি যেটা জানাচ্ছেন যে 4:45 নাগাদ কোনো একজন বড় একটা ইটের থান নিয়ে সে আসে এবং 5 জন নিরাপত্তারক্ষী এখানে আছে বলে জানতে পারা গেছে। একজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কেরও আধিকারিক এখানে রয়েছে এবং তারা থাকা সত্ত্বেও ভেতরে প্রবেশ করে এবং মলয় ঘটক ঠিক যে জায়গাটায় বসেন তাই সেখানে গিয়ে আক্রমণ চালায় এবং তার টেবিলের যে কাঁচ বা আসবাবপত্র যেগুলো ছিল সেইগুলোকে রীতিমতো ভাঙচুর করে এবং তারপরে সেখানে ভাঙচুর করার সময় যখন আওয়াজ হয় তখন বিভিন্ন মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী ছিলেন, তিনি আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। পার্শ্ববর্তী যারা এলাকার সাধারণ মানুষ ছিল তারা আওয়াজ শুনে দৌড়ে আসেন। কিন্তু বাসুদেব, পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও একজন এভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন, এভাবে ভেতরে হামলা চলছে। একদম 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 এইটাই হচ্ছে প্রশ্ন এবং এই প্রশ্ন এখানে সাধারণ মানুষও করছে, কারণ 5 জন নিরাপত্তারক্ষী কম নয় এবং এটা ছোট দরজা দিয়ে ঢুকে সেখানে ভাঙচুর করে চলে গেল এবং যে দরজা দিয়ে সাধারণত মানুষজন যাতায়াত করে এবং মন্ত্রী না থাকলে সাধারণত সেখানে লক অ্যান্ড কি থাকে এবং ভেতরে মলয় ঘটকের স্ত্রী সুদেশনা ঘটক ছিলেন, তিনি উপরে ছিলেন এবং তিনি এতটাই আতঙ্কিত হয়ে, মন্ত্রী ছিলেন না, উনি কোথাও বাইরে আছেন, কিন্তু মন্ত্রীর স্ত্রী ছিলেন, তিনি অনেকটাই আতঙ্কিত এবং ভীত হয়ে গেছেন। কারণ তিনি যেটা জানাচ্ছেন যে এইরকম একটা আওয়াজ শুনে তিনি প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। যদি মন্ত্রী এখানে থাকতেন বা তিনি যদি এখানে কোনো কারণে বসে থাকতেন তাহলে অন্যরকম দুর্ঘটনা হতে পারত এবং সঙ্গে সঙ্গে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তবে কি কারণে এই ঘটনা ঘটিয়েছে সেটা এখনো জানা যাচ্ছে না। তবে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। এই ঘটনার পরে মন্ত্রী মলয় ঘটকের যারা কর্মী সমর্থক রয়েছে বা তৃণমূল কংগ্রেসের রয়েছে, বাসুদেব কিছু তার পরিচয় জানা গিয়েছে? দেখো, এখনো পরিচয় পুলিশ জানাতে পারেনি এবং এই রকম কোনো ব্যক্তি এর আগে আসানসোলে মলয় ঘটকের বাড়িতে এসেছে বলে তার বাড়ির যারা এমপ্লয়ি রয়েছে বা যারা তৃণমূলের কর্মী রয়েছে তারা বলছে এরকম কাউকে এর আগে কোনোদিন দেখেননি। তাহলে ইনি কোথা থেকে এলেন কি এলেন, পুলিশ সেটা তদন্ত করে দেখছে। পুলিশ ইতিমধ্যেই তাকে নিজের কাস্টাডি নিয়ে গিয়ে থানায় রেখেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই জানতে পারবেন যে তিনি এই ধরনের ঘটনা কেন ঘটালেন। পাশাপাশি নিরাপত্তা বাড়াতে হবে কিনা সে বিষয়ে তারা ইনকোয়ারি করে দেখবেন, কারণ মন্ত্রী মলয় ঘটকের ঘরে কিন্তু এর আগে
আগেও একটা মাওবাদী বা লাল রঙের একটা কাগজে লেখা চিঠিও এসেছিল অনেক আগে, তারপরে নিরাপত্তা বাড়ানো হয়েছিল। আবার নিরাপত্তা সেই পরিমাণে অনেকটাই কম বলে মনে করছেন অনেকেই। যদি বাসুদেব এই ঘটনা ঘটে থাকে তাহলে তো প্রশ্ন উঠবেই, মন্ত্রীকে টার্গেট করা হয়েছিল কিনা এই প্রশ্নও তো উঠতে পারে। একদম এই প্রশ্নই উঠছে, কারণ মন্ত্রী যে টেবিলটাতে বসেন, যে চেয়ারে বসেন, সেইখানেই আক্রমণ চালানো হয়েছিল এবং যে যত বড় একটা ইট নিয়ে আসা হয়েছিল সেইটা যদি মন্ত্রীকে বা কাউকে মারা হতো তাহলে অনেক রকম অন্যরকম ঘটনা করতে পারতো। এবং এই ধরনের ঘটনা পুলিশি নিরাপত্তা থাকার পরেও এবং কিভাবে ঘটলো এইটাই প্রশ্ন। এবং এখান থেকে ঢিলছড়ার দূরত্বে কিন্তু আসানসোল সাউথের একটি থানা রয়েছে, পুলিশ ফাঁড়ি রয়েছে, পাশাপাশি এইখানটায় পাশেই হচ্ছে পুলিশ কমিশনারের দপ্তর বা সাউথ থানা, মানে একটা ভালো জায়গাতে মন্ত্রীর বাড়ি। এইরকম জায়গাতে যদি এরকম আক্রমণ মন্ত্রীর বাড়িতে হয়ে যায়, পুলিশের নিরাপত্তা যেখানে আছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার কথা এই প্রশ্নও কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। অনেক ধন্যবাদ বাসুদেব। আমরা একটু আলোচনায় ফিরে আসি, যে আলোচনা করছিলাম এবং যে প্রশ্ন রেখেছিলাম, রাজনৈতিক তরজা চলছে কিন্তু সাধারণ মানুষ যারা একেবারে শেষ সম্বলটুকু দিয়ে সর্বোচ্চ সঞ্চয় দিয়ে একটা ফ্ল্যাট কেনেন, লোন নিয়ে ফ্ল্যাট কেনেন এবং দিনের পর দিন, বছরের পর বছর একেবারে শেষ বয়স পর্যন্ত সেই ইএমআই গুনতে হয়, তার আগেই যদি বাড়িটা ভেঙে যায় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? দীপঙ্কর বাবু। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে একটা আইন আছে, সেখানে প্রযুক্তিবিদ নিয়োগ করার বিষয় রয়েছে। আইন অনুযায়ী বাড়িটা অনুমোদন দিতে হয় পৌর সংস্থাকে এবং সেখানে দেখে নেওয়া হয় বাড়ির চারিপাশে যত ছাড় দেওয়া এবং বাড়িতে যেসব সুযোগ সুবিধাগুলো থাকা, সেখান থেকে বিপদ কিছু ঘটলে সেখান থেকে এসকেপ করার যে পথ, সিঁড়ি ইত্যাদি ঠিকমতো থাকবে কিনা, এই সমস্ত কিছুই প্ল্যান স্যাংশন করার সময় দেখে নেওয়ার কথা এবং সেখানে কি পদ্ধতিতে বাড়ি করবে সেটাও দেখে নেওয়ার কথা এবং সেখানে এটাও যে প্রযুক্তিবিদ সে জানিয়ে দেবে যে সে সয়েল টেস্ট করেছে ইত্যাদি, সব তার রিপোর্ট জমা দেবে। এই সমস্ত প্রক্রিয়ার মধ্য থেকেই কিন্তু বাড়ির একটা নকশা অনুমোদিত হয়। এখন এই অনুমোদন, প্রথম কথা হচ্ছে যে বেআইনি বাড়িতে অনুমোদন ছাড়াই যদি বাড়ি হয় তাহলে তো আর এই প্রশ্নগুলো আসবে না। যেখানে অনুমোদনের পরে তার বাইরে গিয়ে বাড়ি করছে, দুটো বাড়ির মধ্যে যে ফাঁক থাকার কথা, যে ছাড় থাকার কথা, সেই ছাড়টি নেই, তাহলে এটা নিশ্চিত জানবেন যে সেখানে যে ফাউন্ডেশন আছে, ভিত আছে, যথেষ্ট ভিত দেওয়া হয়নি। সুতরাং সেখানে দীপকবাবু আপনাকে নির্দিষ্ট একটা প্রশ্ন করি, আপনি দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন বিল্ডিং বিভাগের, কলকাতা শহর জুড়ে এরকম বাড়ি হয়েছে নিশ্চয়ই প্রচুর? হ্যাঁ, কলকাতা শহরে বেআইনি বাড়ি ছিল না এর কথা বলা যাবে না, বহু বেআইনি বাড়ি দীর্ঘদিন ধরে, সেই 70-এর দশক থেকে, যবে থেকে কলকাতা শহরে বাড়ি বড় বাড়ি হতে শুরু করেছে তবে থেকে উঁচু, মানে এই বেআইনি বিল্ডিংটা নতুন কিছু না, এটা ট্র্যাডিশন হয়ে গেছে আমাদের, তাই তো? বহুদিন ধরে হয়েছে এবং হেলে পড়া বাড়িও কিন্তু কলকাতা শহরে অতীতে ছিল। ক্যামাক স্ট্রিটে ছিল, আপনার উল্টোডাঙ্গার বোর্ডে ছিল, আপনার থিয়েটার রোডে একটি বাড়ি ছিল এরকম, তারপরে ডায়মন্ড হারবার রোডে একটি বাড়ি ছিল, এরকম কিছু বিচ্ছিন্ন কিছু বাড়ি ছিল। এখন যে মুহুর্মুহু এখান থেকে ওখান থেকে বাড়ি বেঁকে পড়ছে, হেলে পড়ছে, এরকম পরিস্থিতি কিন্তু সত্যি ছিল না। আমি আলিদার কাছে আসবো। আলিদা, আমরা মুম্বাইতে এরকম ঘটনা প্রচুর দেখি যে বাড়ি ভেঙে পড়ে মারা যান, মুম্বাইয়ে প্রচুর ঘটনা এরকম দেখেছি। এখন কলকাতাও কি এই পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা? ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার, প্রমোটারের সরকার, যার ফলে কি হচ্ছে এবং আলিদা যদি দীপঙ্করদার কথা মেনে থাকি, তুমি একা তৃণমূলকে কি করে দোষ দিচ্ছ যদি একটা ট্র্যাডিশনই থেকে থাকে? সবুজদা, যে 50-100 বছরের পুরনো বাড়ি ভেঙে যাবে সে ঠিক আছে, ওটা ঠিক আছে, তার সময় হয়েছে, কিন্তু এই 10 বছর হয়নি, এর মধ্যেই বাড়ি ভেঙে যাচ্ছে, এর মধ্যেই আপনার ওয়াল খুলে পড়ে যাচ্ছে। এটার জন্য কারা দায়ী? এটার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে প্রমোটার নিম্নমানের জিনিসপত্র দিয়ে সেখানে মানে ভুয়ো কিছু কাগজপত্র তৈরি করে সেইগুলো অবৈধ বাড়ি নির্মাণ করা হয়েছে। এটা শুধু বহুতল বাড়ির ক্ষেত্রে শুধু বলছি তা নয়, একতল বাড়িতেও এটা হয়েছে। গ্রামের যারা সাধারণ গ্রামের মানুষ, এই যে প্রধানমন্ত্রী আবাসনের টাকা পেয়ে যারা 60,000 টাকা পেল, সেখানেও ওই প্রমোটার রাজরা গিয়ে কে রড দিবে, কে ইট দিবে, কে বালি দিবে, কে সিমেন্ট দিবে, এটা ঠিক হয়ে যাচ্ছে। ওই বাড়ি টিকবে ভাবছেন? ওই বাড়ি টিকবে? এই যে লক্ষ লক্ষ বাড়ি দেওয়া হচ্ছে, এই বাড়িগুলোর অবস্থা ওই একই অবস্থা হবে। সেই জন্য বলছি সরকারের নীতি পাল্টাতে হবে, নিয়ম পাল্টাতে হবে এবং এই আপনার পৌরমন্ত্রীকে অবশ্যই রিজাইন দিতে হবে।
অবশ্যই রিজাইন দিতে হবে। তিনি দায় এড়াতে পারবেন, এখানে দায় এড়াতে পারেন না। আপনি মুখ্যমন্ত্রী রিজিগনেশন চাইতে পারেন, আপনার সেটা ব্যাপার। দেখুন, একটা বাড়ি ভেঙে পড়ার ক্ষেত্রে কি কি কারণ আছে সেটা প্রথমে লিপিবদ্ধ করতে হবে। একটা বাড়ি উনি ডিজি যিনি বিল্ডিং তিনি বললেন, কিন্তু বাড়ি হেলে পড়েছে, এটা তৈরি করার সময় হয়েছে এবং সেটাকে ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে। বাড়িটা হিলে পড়া বা ভেঙে পড়ার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। আপনি সব কিছুর মধ্যে একটা এই মাল মেটেরিয়ালের কথা বলছেন, এখন রেডি মিক্স দিয়ে বহু জায়গায় কাজ হয়। সয়েল টেস্টিংয়ের ক্ষেত্রে আমাদের কলকাতা শহরের অনেক জায়গাতে সিপিএমের আমলেই সেসব বোঝানো হয়ে গেছে। এই বোঝানোর পরে এখন সেগুলো বাড়ি করার উপযুক্ত হয়েছে কিনা সয়েল টেস্টিংয়ে সেটা উঠে আসে, তারপরেও কিন্তু দেখা যায় যে এগুলো ভেঙে পড়ে। এটাকে একটা নিশ্চয়ই নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, কিন্তু এর জন্য কাউকে পার্টিকুলারলি রেসপন্সিবল করে দেওয়ার রাজনীতিটা। তুমি কি বলছো বাম আমলে পুকুর বোঝানো হয়েছিল বলে এখন বাড়িগুলো ভেঙে পড়ছে? না, তার ভিতটা মানে কি একটা পুকুর বোঝানো অঞ্চলে তার এটাকে তো জায়গাটা তো তৈরি হবে বাড়ি তৈরির জন্য। তুমি নির্দিষ্টভাবে আমি বলি এই বাঘাযতীন যাদবপুরের মতো অঞ্চলগুলোতে তো আজকে সবকিছু, আজকে বিধাননগর আমরা যেখানে থাকি, আপনি যেখানে অনুষ্ঠান করছি, এই বিধাননগরেও তো আপনার বালি ভরাট করেই তৈরি হয়েছে বিধাননগর। তাহলে কি ভেঙে পড়ছে? তাহলে ফৈয়াজদাদের দোষ বলছো, তাই তো? না, তাহলে কি, তাহলে এটা তো সেই সময় কেন ওনারা আটকাননি? উনি কি বলেছেন যে আজকে এখানে এত পুকুর বোঝানো হচ্ছে তার জন্য আমার প্রতিবাদ স্বরূপ আমি ছেড়ে দিয়ে চলে গেলাম? ফৈয়াজদা করেননি। এবং ফৈয়াজদা কি কোনোদিনও কোনো সময়ের জন্য উনার যে অঞ্চলে উনি কাউন্সিলর ছিলেন সেখানে কি কোনো বেআইনি বাড়ি তৈরি করার ক্ষেত্রে দায়িত্ব নিতেন? আপনি থাকেন বিধাননগরে, তো আর বিধাননগরের সঙ্গে তুলনা করে আসলে এটা মানে কি বলবো, সল্ট লেকটা সবাই জানে লেকের ওপর, তাই জন্য তো তার নাম সল্ট লেক। আর কলকাতা শহরে পুকুর ভরাট বামফ্রন্ট আমলে আমরাই রক্ষা করেছি, নাগরিক রক্ষা করেছে, নাগরিকদের পাশে কাউন্সিলররা ছিল, ফলে বেআইনি প্রমোটাররা কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে ফৈয়াজদা পুকুর ভরাট কি একেবারে রামপাট মানে যথেচ্ছভাবে হয়নি এটা অস্বীকার করতে পারবেন? আমি আবার বলছি, আমি অস্বীকার করছি না যে আমাদের সময় হয়নি, কিন্তু আমরা আমাদের কাউন্সিলররা দাঁড়িয়ে থেকে তার প্রতিবাদ করা, সাধারণ মানুষকে পাশে নিয়ে পুকুরটাকে রক্ষা করা, পরিবেশ রক্ষা করার এই দায়িত্ব পালন করেছি আমরা। এবং আজকে দাঁড়িয়ে আজকে যারা বলছেন গোটা শহরে আর পুকুর আছে, পরিবেশ শেষ, আপনি বলুন না গুলশান কলোনি, আজকে গুলশান কলোনিটা কোথায়? আরে আপনাদের কাউন্সিলর বলেছে, তৃণমূলের কাউন্সিলর বলেছে কয়েকশো একর জমি ভরাট করা হয়েছে, ভরাট করে সেখানে পুকুর, সেখানে বাড়ি তৈরি করে বিক্রি করা হচ্ছে। আপনাদের কাউন্সিলররা, এলাকার মানুষ বুঝছেন না, কাউন্সিলর হওয়ার আগে তার স্ট্যান্ডার্ড অফ লিভিং, স্টাইল অফ ফাংশনিং, কাউন্সিলর হওয়ার পর কোটি কোটি টাকার মালিক থেকে হচ্ছে এই প্রমোটারদের কাছ থেকে টাকা নিয়ে, সিন্ডিকেট রাজ করে টাকা নিয়ে, এইভাবে সবই তো বেআইনি হচ্ছে, বাড়ি বেআইনি হচ্ছে, এখন দেখছেন স্যালাইন হচ্ছে, হচ্ছে, মারা যাচ্ছে মানুষ। এই তো গোটা রাজ্যটা তো বেআইনি ভাবে চলছে, গোটা রাজ্য হচ্ছে দুর্নীতির সঙ্গে যুক্ত, গোটা রাজ্যে। এই তো মন্ত্রী থেকে নিয়ে এমএলএ এমপি কাউন্সিলর, আমরা বলছি এমএলএ এমপি মন্ত্রীদের বিরুদ্ধে তো সিবিআই হচ্ছে, কাউন্সিলরদের বিরুদ্ধে সিবিআই হওয়া উচিত, তাহলে বোঝা যাবে এই কাউন্সিলররা। আমি যেরকম ফৈয়াজদাকে বললাম, আমি আসবো ফৈয়াজদা আসবো, এটাও তো ঠিক, বাইপাস লাগোয়া যে বিস্তীর্ণ জায়গা, ঠিক আছে, এইটা এই সরকারের আমলে একগুচ্ছ অভিযোগ উঠেছে। মুকুন্দপুরে পুকুর ভরাট হতে গিয়ে সংবাদ মাধ্যমের খবর হওয়ার পরে সেগুলো হচ্ছে বন্ধ হয়েছে। অভিযোগ সব স্তরে আছে ভাস্করদা। মুশকিল হচ্ছে তোমরা রাজনৈতিক তরজা করে যাও, ভুগতে কেন সাধারণ মানুষকে ভুগতে হবে? পূর্ব কলকাতা জলাভূমি একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল ভরাট করার বিষয়টা, এখন সেখানে সেটা বাধা দেওয়া হয়েছে। আপনি দেখুন এখানে ড্রোন উড়িয়ে দেখা হয়। আমি বলছি যে অঞ্চলের পুকুর বোঝানো হয়েছিল সেই অঞ্চলে বাড়িগুলো তৈরি হয়েছে, তার এখন কি তাহলে সেটা পুকুর আছে? তার জমির চরিত্র বদল করে দেওয়া হয়েছে। আপনি কি বলতে পারেন যে জমির চরিত্র বদল করে দেওয়ার পর সেখানে বাড়ি তৈরি হলে সেই জমিটার চারজন চরিত্র বদল কি এখন হয় না? কোথায় এখন জমির চরিত্র বদল হয়েছে? আমি আসবো দীপঙ্কর দা, জমির চরিত্র বদল কি এখন বন্ধ হয়ে গিয়েছে? গোটা কেন কোথায় বন্ধ হয়েছে? আপনি যদি ধনধান্য দেখেন, ওইখানে আলিপুরের ওই যে এখানে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, ওখানে মতিঝিল বলে একটা লম্বা ঝিল ছিল, ভর্তি হয়েছে সরকারি উদ্যোগে, ওখানে পুকুর ভর্তি হয়েছে সরকারি উদ্যোগে। সুতরাং এটা হচ্ছে, এটা আগে যে হয়নি এ কথা বলা যাবে না, আগেও হয়েছে এখনো হচ্ছে। কিন্তু দীপঙ্কর দা, এটাও তো ঠিক যে যেভাবে শহরের উপরে চাপ বাড়ছে, যদি সরকার প্রয়োজনে
বিল্ডিং বানাতে গিয়ে গাছ কাটতে হয়েছে আইনত, বেআইনি ভাবে তো হয়নি। দীপঙ্কর বাবু, দীপঙ্কর বাবু, আপনি কি বলবেন যে ওটা বেআইনি ভাবে হয়েছে? আইন মেনে হয়েছে। আজকে যেটা হচ্ছে ওটাকে বেআইনি ভাবে হচ্ছে, দুটো এক করবেন না। আপনি কর্পোরেশনে ছিলেন, আপনি জানেন। পুকুর বোঝাই কারখানা বন্ধ করে আইন মেনে হয়েছিল। দীপঙ্কর বাবু, দুটো এক করে দেবেন না, একটা বেআইনি ভাবে, একটা হচ্ছে আইনে। আমি বলছি দুটো কি এক? ওটা কি আইনত হয়েছিল না বেআইনি হয়েছিল এটা বলুন আগে। করলে সেটা ঠিক, আর মানুষ সল্লেকটা কি বেআইনি ভাবে হয়েছিল? কথাটা ঠিক নয়। বিধাননগর সরকার পুকুর না না একদম না, সরকার করলে আর মানুষ করলে পরিবেশটাকে তো রক্ষা করে করতে হবে। সবটা পরিবেশটা শেষ হয়ে যাচ্ছে, গোটা পরিবেশ রক্ষা করে করতে হবে। আজকে গোটা বিশ্বে জুড়ে পরিবেশ নিয়ে আজকে চিন্তিত মানুষ, আর আমি হচ্ছে শুধু আমার নিজের আয়ের জন্য পুকুর ভরাট করে যাচ্ছি বেআইনি ভাবে। আইনত কোনটা হয়েছে? না, ক্রিস্টোফার রোডে যে বাড়িটা তৈরি হচ্ছিল সেটা বেআইনি ভাবে করা হচ্ছে, সেরকম খবর পাওয়া যায়নি। সেটা ভেঙে পড়ার কারণ স্ট্রাকচারাল ডিফেক্ট হতে পারে এবং ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত না করলে। আমি বলছি না বেআইনি নির্মাণ সবটা পুকুর ভরাটের জন্য হয় না। বেআইনি নির্মাণ, নিম্ন কোয়ালিটি যদি ম্যাটেরিয়াল হয়, ফাউন্ডেশন না থাকে, 6 তলা বিল্ডিং হবে, হেলে পড়বে। কিন্তু ভাস্করদা, এই বিধাননগরের কথা তুমি বারবার বলছো, সেখানে তো বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে চেয়ারম্যানকে পর্যন্ত হিমশিম খেতে হয়েছে। না, সেটা কিছুটা অংশ, মানে মূল বিধাননগর না, তার পার্শ্ববর্তী অঞ্চলটাকে এক্সটেন্ডেড যে জায়গাটা, সেখানে কিছু সমস্যা হয়েছে, জলাভূমি, সেখানে কিছু কনস্ট্রাকশন আগে থেকেই হয়েছিল, সেটা ভাঙার কথা হচ্ছে, কিন্তু সেটা তৈরি হয়েছে কবে সেটা দেখতে হবে। প্রমোটাররা কি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে? না, প্রমোটাররা হাতের বাইরে, দেখুন রেরা বলে একটা আইন আছে পশ্চিমবঙ্গ সরকার, সব ক্ষেত্রে আমি একটু বলে নিই, হীরা বলে যেটা চালু করেছিল, হীরা ছিল নিয়ন্ত্রণে। এবারে সুপ্রিম কোর্ট আদেশ দিল যে সারা দেশে একটাই আইন থাকবে, হীরার জায়গাতে রেরা মানতে হবে। কেন্দ্রীয় সরকারের সেই আইন প্রযোজ্য হয়েছে। এখন যারা পারমিশন পাচ্ছে প্রমোটাররা বাড়ি তৈরি করা, তাদের রেরার সমস্ত কিছু কমপ্লাই করার পরে, রেরাতে যা যা প্রভিশন আছে সেই রেরার কমপ্লাই করার পরেই তারা কিন্তু বাড়ি তৈরির পারমিশন পায়। এবারে সেই বাড়ি ভেঙে পড়ার ক্ষেত্রে আজকে সরকারের কি দরকার? সরকার আইন মানাতে পারে, সরকার নিয়ম মানাতে পারে, সরকার দেখভালও করছে, কিন্তু বাড়ি ভাঙার কারণটা কোনো রাজনৈতিক বা কোনো কাউন্সিলের উপর চালিয়ে দেওয়াটা কিন্তু মনে হচ্ছে। বলছি ভাস্কর বাবুকে বলছি, তৃণমূলের প্রতিনিধি, তাকে বলছি যে সে তো গেল বেসরকারি বাড়ি, এবার সরকারি যেগুলো সরকারের পরিচালনায় যেগুলো সরকারি বাড়ি, সেগুলোর কথা দেখুন, নীল সাদা বাড়ি সবগুলো ভেঙে পড়া শুরু করেছে, সবগুলো কালার নষ্ট হওয়া শুরু করেছে। তাহলে সরকারের পরিচালনায়, সরকারের টেন্ডারের বাড়ি, সেই বাড়িগুলো কি করে ভেঙে যাচ্ছে? কোনো নির্দেশ নেই, ধনধান্য অত্যন্ত দামি অডিটোরিয়াম। আপনি ব্লকে যান, নিউ টাউনে দেখুন, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার বাড়ি নষ্ট হয়ে গেছে, তৃণমূলের আমলে তৈরি হয়েছে, এত সুন্দর মুদ্রা কথা, কৃষি মার্কেট সব ধ্বংস হয়ে গেছে। মুদ্রা কথা এইটুকু বোঝা গেল যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল পিছিয়ে নেই, কোনো রাজনৈতিক দল নেই। প্রত্যেকে একে অপরের দিকে আঙুল তুলতে পারে, কিন্তু প্রত্যেকের আমলে একই কাজ হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রশ্নটা হচ্ছে আমরা সাধারণ মানুষ। আমি আসবো মুম্বাইতে একের পরে যে ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে, তার দায় কিন্তু আমি আসবো, ফয়াজদা আসবো, সাধারণ মানুষ এর দায় কেন নেবে? দিনের পর দিন সাধারণ মানুষ কেন বিপদের মুখে পড়বে? যদি পরে তার দায় কে নেবে? ফিরছি বিরতির পর। আমি যে প্রশ্ন ছুড়েছিলাম, দায় কার? প্রত্যেকের কাছে আসবো। শুরুতে আলিদা। প্রথমত দায় হচ্ছে রাজ্য সরকারের, রাজ্য সরকার এবং পৌরমন্ত্রী এবং মেয়র অথবা যে এলাকায় যারা চেয়ারম্যান আছে, পৌরপতি আছে, তাদের। দ্বিতীয়ত হচ্ছে তারা তোলাবাজি আদায় করে, আর তোলাবাজি আদায় করে তারা ক্যাডাররা সেখানে কায়েম করে, ক্যাডারদের সেখানে প্রমোটারিং দিয়ে অন্য দলের লোকেরা সেখানে যুক্ত হতে পারছে না। ওই তৃণমূলের লোকেরাই যুক্ত হয়ে তারাই টেন্ডার নিয়ে তারাই এই ধ্বংসের মূল কাণ্ড। কারণ একদিকে যেমন একটা রাস্তাও যেমন 3 বছর যায় না, একইভাবে বিল্ডিংও 3 বছর যায় না, সমস্ত কিছু ধসে বসছে, ভেঙে যাচ্ছে। আর এদের কাজ হচ্ছে এলোমেলো করে দাও, লুটে পড়ে খাই। এই এলোমেলো করে দাও, লুটে পড়ে খাই জানে 3 বছর পরে আবার টেন্ডার হবে, আবার তারা এই সুযোগটা পাবে। সেই কারণে জনগণের যে, আমি আবেদন জানাতে চাই জনগণের কাছে, প্রতিবাদ আপনারা করুন, আরও বেশি করে প্রতিবাদ করুন, আমরা সঙ্গে রয়েছি। ফয়াজা। দায়িত্ব কি সরকার এড়াতে পারবে? তৃণমূল দলটা কি এড়াতে পারবে? তৃণমূল দলটা যদি ঠিক করে যে না আমরা সিন্ডিকেট
সিন্ডিকেট রাজ থাকবে না যদি সরকার বা সরকারের যিনি টপে রয়েছেন যদি ওই 30% 70% ভাগের কথা না বলেন যে তোমরা নাও, বাকিটা হচ্ছে পার্টি ফান্ডে আসতে হবে, তাহলে এই বেআইনি বাড়ি তৈরি করতে গিয়ে কাউন্সিলররা কি অস্বীকার করবেন? স্কোয়ার ফুট রিটে তারা নিজে টাকা নিচ্ছেন, থানায় টাকা যাচ্ছে, কর্পোরেশনে যারা আমলা রয়েছেন তাদের টাকা যাচ্ছে, কেউ বাদ পড়ছে। তাদের কি ছিল এলাকার মানুষ জানেন না? কাউন্সিলর হওয়ার আগে তাদের কি অবস্থা ছিল, আজকে কত টাকার তারা মালিক হয়েছে, কটা বাড়ির মালিক হয়েছে। ফলে এই দায়িত্বটা কখনো কাউন্সিলর এড়াতে পারবে না। কাউন্সিলর সুপারভিশনটা না থাকলে তারা যদি নিজেকে রাজা মনে করে তাহলে ওয়ার্ডের ভেতরে এইসব ঘটনা ঘটবে। ফলে কাউন্সিলর দায়ী, প্রশাসন দায়ী, কোনোটাই বাদ পড়বে না। ফলে বাংলা জুড়ে যা চলছে বেআইনি সিন্ডিকেট রাজের ভিত্তিতে, গোটা বাংলা জুড়ে বেআইনি বাড়ি নির্মাণ থেকে সবটাই বেআইনি, কোনটা আইনে চলছে। আর এই হেলে পড়াটা জানেন, এই হেলে পড়াটা আসলে তৃণমূল বিজেপির বোঝাপড়ার মতো হচ্ছে, এক অপরের উপর হেলে গিয়ে এই বিল্ডিংটাও তাই বলছে। এই বোঝাপড়ার মধ্যে দিয়ে দিল্লি আর বাংলা একইভাবে চলছে। ফলে দায়িত্ব এদেরকে নিতে হবে। এই দায়িত্ব না নিলে মানুষ রাস্তায় নেমে তার বিরুদ্ধে নামবেন। আজকে বামপন্থী কাউন্সিলররা যেভাবে ওই 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন, কর্পোরেশনে গিয়ে অবস্থান এবং সেখানে মেয়রকে ডেপুটেশন, আমরা রাস্তায় থাকবো মানুষকে নিয়ে এই বেআইনি নির্মাণ, এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে। ফলে তাদের সতর্ক হতে হবে, মানুষ না হলে ছেড়ে কথা বলবেন না। আর এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। ভাস্করদা, আমি আলিদার একটা কথা, আলিদা রাস্তার কথাও বললেন। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন রাস্তা তৈরির 5 বছরের মধ্যে যদি কিছু হয় সেই ঠিকাদার সংস্থাকে দিয়ে রাস্তা ঠিক করাতে হবে। রাস্তা ভেঙে যায় 5 বছর কোন রাস্তা থেকে তুমি বলতে পারবে? ঠিক আছে, মাটির জন্য আমি আসবো পরে। বারবার জমি দখল সরব হতে হচ্ছে, বৈঠকে একাধিকবার তাকে সরব হতে দেখাচ্ছে বিভিন্ন ইস্যু। ভাস্করদা, তাহলে প্রশ্ন উঠছে, যখন মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে নির্দেশ থাকছে তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে, কোথাও গিয়ে কি একাংশ তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়? আমি একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি ফয়াজদা বলছিলেন তো যে বাড়িগুলো হেলে পড়েছে বা ভেঙে পড়েছে সেই বাড়িগুলো বেআইনি ছিল, এটা কোথায় উনি তথ্যটা পেলেন আমি জানি না। 2, এই বাড়িগুলো নিম্নমানের সামগ্রী ব্যবহারের জন্য ভেঙে পড়েছে, এই তথ্যটা কোথায় আসেনি। স্ট্রাকচারাল ডিফেক্ট, বাঘাযতীনের বাড়িটাকে উঁচু করার জন্য যেখানে হরিয়ানা যে সংস্থা করছিল সেই সংস্থার গাফিলতিতে ভেঙে পড়েছে, এটা আমরা জানতে পেরেছি পরবর্তীকালে। আজকে যে বাড়িটা ভাঙা নির্দেশ দেওয়া হয়েছে তার মানে ওটা আইনি তো, প্ল্যান স্যাংশন প্ল্যান, জিনিসপত্র তাহলে পুরসভা ইঞ্জিনিয়ারদেরকে প্রথম ধরা উচিত। যদি ওটা স্যাংশন প্ল্যানের ভিত্তিতে, তার মানে সুপারভিশন বাড়ি হেল ছিল, তার মানে তিনতলা স্যাংশন দিয়ে ছতলা বাড়ি হচ্ছে, এটা কি তাহলে তো আরো এটা কর্পোরেশনকে দায়িত্ব নিচ্ছে তাহলে। আর রাস্তাঘাট খারাপ হওয়ার জন্য আপনি সাউথ ইন্ডিয়া যাবেন, সেখানে মাটি, না কর্পোরেশন তাহলে দায়িত্ব নেবে মাটি নরম, যে হ্যাঁ এটা আইনি বাড়ি, কর্পোরেশন তার হচ্ছে এই দায়িত্ব যে তারা হচ্ছে স্যাংশন প্ল্যানের বাইরে করেছে বা ওখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সেখানে সেই কাজ করেনি, ওয়ার্ক অর্ডার দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে। সুতরাং রাস্তা ভেঙে গেলে কর্পোরেশনের ইঞ্জিনিয়ার তাদের তো সুপারভিশন লাগবে। বিভিন্ন সময় বিভিন্ন প্রযুক্তির ইউজ করা হচ্ছে, কোথায় দিয়ে হবে ইট ব্যবহার করা হচ্ছে রাস্তাতে, আপনি দেখে থাকতে পারবেন। সেটা সারা কলকাতা শহরে সোনারপুর অঞ্চল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে ব্যবহার করা, মানে কামালগঞ্জ থেকে সোনারপুর স্টেশন অবধি। হ্যাঁ, তো সেগুলো কি ব্যবহার হচ্ছে কাজে জলে যেন নষ্ট না হয়। আপনারা সামগ্রিক কথা, কিছু কিছু রাজনীতির কথা বলে দিতে পারেন, কিন্তু কলকাতার যে মাটি, সেই মাটির তলাটায় যদি একটা এখানে রাস্তা তৈরি করলে যত তাড়াতাড়ি ভাঙবে, যেখানে দক্ষিণ ভারতে সেখানে পাথরের মাটিতে কম ভাঙে, এটা অন্য বিষয়। বিষয়টা হলো যে এখানে যখন ফয়াজদা বলছে দীর্ঘ ভাস্করদা তুমি বলো নির্দিষ্টভাবে, সেই জন্য তো রোড ট্যাক্স নিচ্ছে, কি বলেন আপনি? যারা দায়িত্বদার গাড়ির মালিক সবাই হচ্ছে রোড ট্যাক্স দিচ্ছে, তো সেটা বুঝে তো রোড করতে হবে। রোড নিয়ে আমি আসবো, ওই বিল্ডিংটাও কিভাবে হচ্ছে আসবো, কারো কথা শোনা যাবে না। আর্কিটেক্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বাঁচানোর চেষ্টা করছেন, এভাবে তদন্ত করে দেখবে। সুতরাং আগে এনারা কোনো কিছু না জেনে, না আমি ভাস্করদা নির্দিষ্টভাবে প্রশ্ন করছি, একের পর এক এই হেলে পড়া বাড়ির দায় কার? না এই হেলে পড়া বাড়ির আজকে বাঘাযতীনে যে কারণে হেলে পড়েছে আর আজকে এখানে যে কারণে হেলে পড়েছে, দুটো কারণ তো এক নয়, মানে কেস টু কেস দায় না আলাদা। একটা বাড়ি হেলে পড়া বা ভেঙে পড়ার জন্য কি সব বাড়ি ভেঙে পড়ার কারণ কি এক? সব বাড়ি হেলে পড়ার কারণ কি তা তো নয়। এখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা ডিজি বিল্ডিং আছেন, উনি বলতে পারবেন। আমার মনে হয় ভাস্কর বাবু সব খোঁজ খবর নিয়ে নিয়েছেন, কাউন্সিলরদের তাহলে কারণটা আপনি মেয়র জানেন না, মেয়র এখন স্টেটমেন্ট করলেন উনি জানেন না, ভাস্কর বাবু জানেন কিভাবে হয়েছে, লঘু করা হচ্ছে। একটা কথা বলি, হ্যাঁ বলুন। বলছি যে দেখুন, না মেয়র সাহেব জানেন না, ভাস্কর বাবু বলছেন জানেন কেন হেলেছে, দুটো একভাবে না। একটা কথা বলি, প্রযুক্তিবিদ যেই করছেন বা যে প্রমোটিং করছেন, তার
তো মানে প্রশাসনকে ভয় পেতে হবে যে ওখানে আইন আছে, আইন ভাঙলে শাস্তি হবে। এই ভয়টা যদি পায় তাহলে সে আইনটা মেনে চলবে। মানুষের যদি ক্ষতি করলে তার শাস্তি হয়, সে আইনটা মানার চেষ্টা করবে। বিপদটা এইখানে হচ্ছে, কোথাও যেন মনে হচ্ছে সব বাড়িগুলো হেলে পড়ার কারণ কি একটাই? না না আমি দীপনবাবু বলছি যে এই ভয়টা আপনার কি মনে হয় এখন আর নেই? আমার মনে হচ্ছে যে বেশ কিছু মানুষ এই ভয় মুক্ত বলে, যদি ভয় মুক্ত থেকে থাকে, আপনি আপনার কর্মকালে এই যে প্রমোটাররা ভয় ডরহীন হয়ে যাচ্ছে, এই অভিযোগ করেছিলেন কখনো উচ্চতর কর্তৃপক্ষের কাছে? এবং দেখুন, আমার কর্মকাণ্ডকালে আমি একটা বিশেষ দায়িত্ব পালন করতাম, যে প্রচুর বাড়ি মানে বেআইনি বাড়ি ভাঙার একটা দায়িত্ব ছিল, ব্যবস্থা নেওয়ার। এবং আমি যতদূর জানি যে মানে যতদূর আমার মনে আছে যে আমি কলকাতা শহরে প্রচুর বেআইনি বাড়ি ভেঙেছিলাম, এবং তারপরে ব্যাপারটা একটা জায়গায় একটু মানে বিষয়টা একটু শান্ত হয়, বেআইনি বাড়ি তৈরির বিষয়টা একটু নিয়ন্ত্রিত হয়। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে ধরুন যখন কুন্দলিয়ার সেই বাড়ি পড়লো বা শিবালিকের বাড়িটা একটুখানি চরিত্রটা ডিফারেন্ট ছিল। এটাই তো জিজ্ঞেস করছি, সব বাড়ি হেলে যাওয়া বা ভেঙে যাওয়ার কারণ কি এক? এটাই আপনি দয়া করে বলুন। বেআইনি ছিল, একটু দীপঙ্কর বাবু বলে দেবেন। কারণে ভাঙছে, এক কারণে দীপঙ্কর বাবু কুন্দলিয়াটা একটু বলে দেবেন, বেআইনি ছিল কেন ভেঙে পড়েছে, এটা আপনি বলে দিন এজ এ ইঞ্জিনিয়ার। একটা বেপরোয়া ভাব যদি তৈরি হয় তাহলে কিন্তু সংখ্যাটা বেড়ে যায়, সংখ্যাটা কম থাকবে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আজকে যদি 5 দিনে 3টে বাড়ি হেলে যায় তাহলে বুঝতে হবে বিপদটা কিন্তু আমাদের ঘাড়ের উপর এসে পড়েছে। খুব সঙ্গে আমরা যেখানে থাকি না। প্রথমত হচ্ছে এই যে ভুয়ো ইঞ্জিনিয়ার, ভুয়ো সয়েল টেস্টিং অফিসার, এই সব ভুয়ো বিষয়, সিভিক, এই জাতীয় যাদের কোনো দায়বদ্ধতা নাই, বাড়ি ভাঙুক আর বাড়ি গড়ুক আর বাড়ি তৈরি হোক, শক্ত হোক আর এই বিষয়টাই হচ্ছে। কারণ এরা তো তাই নিচ্ছে, তো অনলাইনে তাহলে আপনার ভয়টা কিসের? তাহলে আপনার অসুবিধা নেই, দিয়ে দিন একটা। বলতে পারলেন না যে বাড়ি ভাড়া কারণটা কি? বাড়ি ভাড়া কারণ, কারো বাড়ি হেলে যাওয়া ভেঙে যাওয়ার কারণ কি নির্দিষ্ট কোনো ভাবে বলতে পারলেন? যে নিম্নমানের মেটেরিয়ালের জন্য বাড়ি ভেঙে গেছে বা বাড়ি হেলে গেছে সেটা তো বলতে পারছেন না। সুতরাং এখানে আপনারা রাজনীতি করবেন না, আপনি দেখুন কেন ভেঙেছে তা তদন্ত দিন। এবং তাই সেই বাড়িটা আজকে ক্রিস্টোফার রোডের 58 নম্বর ওয়ার্ডের বাড়িটা হেলে গেছে বলে তাকে ভাঙার অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু এটা বেআইনি বা এটা নিম্নমানের মেটেরিয়াল ইউজ করার জন্য হেলে গেছে। এখনো কি বলবেন সংক্ষেপে ফৈয়াজা? আরে আমি বুঝতে পারছি না আসলে ভাস্কর বাবু, আমি কলকাতার মেয়রের থেকে বেশি জানেন এটা আমি তো মানে ঠিক বুঝতে পারলাম না। মেয়র সাহেব স্টেটমেন্ট দিলেন, এখনো জানি না, আসছে রিপোর্ট আসবে, আমি তাই বললাম কি হয়েছে না হয়েছে, আমি তাই বললাম, তো বলে দিচ্ছেন। আমি তো তাই বললাম যে এখনো জানা যাচ্ছে না। এক কারণে অতটা যে উনি জানকার, তার মানে আমার মনে হচ্ছে যারা ওই প্রমোটাররা আছে আরে আপনি একটা জিনিস ভুল করছেন, আমি কিন্তু বলিনি একদম কেন ভেঙেছে জানেন, আপনি তো বলছেন যে প্রমোটারদের জন্য ভেঙেছে। ললেসনেস চলছে, কোনো ল নেই, আইন নেই, কেউ কাউকে ভয় পায় না, না হলে মন্ত্রীর উপর আক্রমণ হয়। আমি নিন্দা করি সেটাকে, এক কাউন্সিলরের উপর আক্রমণ হয় যেভাবে একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ। আইন আইনের মতন চলবে, রাজনীতি রাজনীতির মতন চলুক, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা একটুকু বাসা খুঁজি, সেটাকে ভালোবেসে ভালো বাসা বানাই, সেটা অক্ষত থাকুক এবং তার দায় কিন্তু প্রশাসনকে নিতেই হবে। এবং এই যদি প্রমোটার রাজ যদি মাথা তুলে এইভাবে চড়তে থাকে, সেটা নিয়ন্ত্রণও কিন্তু প্রশাসনকেই দেখতে হবে। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।